মাত্র 10 দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। এবার ভরিতে 2065 টাকা বাড়িয়ে এক ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ঠিক করা হয়েছে 1,19,638 টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। সোনার দাম বাড়তে বাড়তে এখন আকাশ ছুঁয়ে ফেলেছে। সর্বকালীন রেকর্ড দামে বিক্রি হচ্ছে এই হলদে ধাতু। শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে হু হু করে বাড়ছে সোনার দাম। বিশ্বের সোনা এখন মহামূল্যবান ধাতু। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কি কারণ থাকতে পারে সোনার দামের এই আকাশ ছোঁয়ার? স্বর্ণের দামের নাটকীয় ঊর্ধ্বগতির মূলে রয়েছে মূল্যবান এই ধাতুটি ক্রয় ও সঞ্চয়ের প্রতি চীনের লাগামহীন আগ্রহ। চীনের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় ব্যবসায়ী, বিনিয়োগকারী, খুচরা পণ্য বিক্রেতা, এমনকি সাধারণ লোকজন যেভাবে পারছেন স্বর্ণ কিনছে। 2024 সালে শুধু মার্চ মাস চীন নিজেদের রিজার্ভে 5 টন সোনা বৃদ্ধি করেছে। শুধু এ বছর না, গত বছর 225 টন সোনা কিনে প্রথম স্থান দখল করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশটি স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে 2235 টন। শুধু চীন না, 130 টন স্বর্ণ কিনে দ্বিতীয় অবস্থানে আছে ন্যাশনাল ব্যাংক অফ পোল্যান্ড। দেশটির বর্তমানে স্বর্ণের রিজার্ভ 359 টন। One of such safe havens. Last year, the first time since the late 1990s, Poland has increased its gold reserves. চীন পোল্যান্ড ছাড়াও রাশিয়া, ব্রাজিল, ভারতও স্বর্ণ কিনছে, তবে তা চীনের মতন বিশাল পরিসরে না। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে চীন এখন সোনা কেনার দিকে ঝুঁকেছে? চীনের এই স্বর্ণ কেনা শুরু হয়েছে গত বছর ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়া, যখন পশ্চিমারা রাশিয়ার $640 বিলিয়ন স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করে, এবং কিভাবে রাশিয়ার ব্যাংকগুলোকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেয় পশ্চিমারা। তারপর থেকে চীনারা স্বর্ণ কেনার দিকে ঝুঁকেছে। ভবিষ্যতে চীন যদি তার সামরিক শক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় বা ওয়াশিংটনের সাথে বাণিজ্যের যুদ্ধে জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র একই ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে চায়নাকে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক কারণে চীন মার্কিন ডলারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সংরক্ষিত মুদ্রা হিসেবে বেশিরভাগ পণ্যের দাম ডলারে পরিশোধ করতে হয়, এবং বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য হয় মার্কিন ডলার ব্যবহার করে। চীন যেন সামনের দিনগুলোতে কোনো ঝুঁকির ভিতর না পড়ে, সেই জন্য গত 30 বছর ধরে চীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে, যার বেশিরভাগই ডলার। কিন্তু গত 2 বছর ধরে চীন ডলার সংগ্রহ বাদ দিয়ে সোনার মজুদের দিকে ঝুঁকেছে। অন্যদিকে আবার তারা তাদের হাতে থাকা মার্কিন ট্রেজারি বন্ডের একটি অংশ বিক্রি করে দিচ্ছে। ডলারের দাম কমে যাওয়ার যে ঝুঁকি থাকে, সেই ঝুঁকি থেকে খানিকটা হলেও নিজেদের মুক্ত রাখার একটি পথ হতে পারে সোনার বিনিয়োগ। অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা পছন্দ করেন কারণ উত্তাল সময়ে ধাতু তার মূল্য ধরে রাখে। মুদ্রা কিংবা বন্ডের ক্ষেত্রে এমনটি ঘটে না, আর সোনার দাম কোনো প্রতিষ্ঠান বা সরকারের উপর নির্ভরশীল নয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সহজেই মার্কিন ট্রেজারি বন্ড বা ডলারের বাইরে বিনিয়োগ করতে পারে। শুধু ভূ রাজনৈতিক কারণেও নয়, করোনা মহামারীর পর চীন আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে। নড়ে চড়ে বসেছে চীনা অর্থনীতি। চীনের জিডিপি অবনতি হয়েছে, বলা চলে দেশটির গত কয়েক বছরে গভীর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের ব্যাংকগুলো ধুঁকতে শুরু করেছে। রিয়েল এস্টেট সেক্টর গভীর সংকটের মধ্যে পড়েছে। এই জন্য চীনের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ যেভাবে পারছে স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছে। তবে চীন ও রাশিয়ার স্বর্ণের মজুদ বৃদ্ধিতে মরিয়া হলেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। টানা কয়েক দশক ধরে গোল্ড রিজার্ভে কোনো স্বর্ণ যোগ না করেও তারা এখনও প্রথম স্থানে রয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে 8,133 টন স্বর্ণের মজুদ রয়েছে, যা কিনা তালিকায় পরবর্তী 3 দেশের মোট পরিমাণের সমান। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপিয়ান অর্থনীতি পাওয়ার হাউস জার্মানি। 2টি বিশ্বযুদ্ধের পরাজয়ের পরও গোল্ড রিজার্ভে তারা শক্ত অবস্থান ধরে রেখেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোজোনের আরেক দেশ ইটালি। চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ ফ্রান্স। পঞ্চম অবস্থানে রয়েছে ইউরোপ আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়া, এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে চীন। রিজার্ভ হিসেবে বর্তমান বাংলাদেশ ব্যাংকে সোনার মজুদ রয়েছে 14 টন। এই পরিমাণ সোনা মজুদের ফলে বিশ্বে 66তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সাধারণত বেশিরভাগ দেশের রিজার্ভ এখন ডলারে রাখা হয়, তবে এর পাশাপাশি বিশ্বে বেশ কয়েকটি দেশে রিজার্ভে এখনও সোনা মজুদ রাখা হয়। অথচ 70 দশকে বিশ্বজুড়ে রিজার্ভে সোনা রাখার প্রচলন বাতিল হয়ে গেছে।
তবে কেন এই আধুনিক সময়ে রিজার্ভে সোনার দিকে ঝুঁকছে চীন সহ পৃথিবীর আরও অনেক দেশ? এই প্রশ্নের উত্তর হলো অস্থিতিশীল বিশ্ব পরিস্থিতি, ডলার বা অন্য যে কোনো মুদ্রার যদি মূল্য হারায়, তখন দেশগুলো তার রিজার্ভ বা অর্থনীতির ভিতটা ঠিক থাকবে সোনার মজুদের ভিত্তিতে। এছাড়া সোনা মূল্যমানের বেলায় বেশ স্থিতিশীল। রিজার্ভে সোনার মজুদ দেশকে আত্মবিশ্বাসী রাখে। আর এই স্বর্ণের মজুদের সুরক্ষা দিয়ে যাচ্ছে বিশ্বমডল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারাল রিজার্ভ ব্যাংকে এত সোনা পাওয়া যাবে যে বস্তুত তাকে সোনার সব থেকে বড় গুদামঘর বলা যেতে পারে। মানব সভ্যতার ইতিহাসে এত সোনা নাকি এর আগে কোথাও একসঙ্গে রাখা হয়নি। 2019 সালে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় 4,97,টি সোনার বার রয়েছে এখানে। বলা হয় পৃথিবীতে এই পর্যন্ত যত সোনার খনি থেকে সোনা তোলা হয়েছে তার বড় একটি অংশ এখানে মজুদ আছে, যার পরিমাণ কম করে হলেও 8,000 টন। নিউ ইয়র্কের মূল শহর এলাকায় ম্যানহাটনের অর্থনৈতিক জেলার মাঝামাঝি ব্যাংকটির ঠিকানা। এখানে সোনা রাখা হয় মাটির নিচে। ভূপৃষ্ঠের নিচে মাটি, পাথর, বালির বিভিন্ন স্তর রয়েছে। এরকম 3টি স্তর পেরিয়ে 4র্থ স্তরে বেডরকে রাখা হয় সোনা। মাটির প্রায় 80 ফুট নিচে ব্যাংকে সোনা ভরা সিন্ধুক। নিউ ইয়র্ক ফেডারাল রিজার্ভ ব্যাংকে এরকম 122টি ঘর আছে। এক একটি ঘরে থরে থরে সাজানো আছে সব সোনার বার, যার এক একটির ওজন 27 পাউন্ডের কাছাকাছি, মানে 12 কেজি 247 গ্রাম। দাম কম করে হলো 1.6 লাখ মার্কিন ডলার। ওজন ও মানের প্রতিটি সোনার বার 100% শুদ্ধ। শুদ্ধতার বিচার হয় ব্যাংকের নিজস্ব মানদণ্ডে। প্রতিটি বারে দেখা বলার জন্য রয়েছে বিশেষ প্রক্রিয়া। তবে এই সোনার মালিক মুকেশ আম্বানি বা বিল গেটসের মতন কোনো ধনকুব না। এই ব্যাংকের গ্রাহক মূলত বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক। অন্তত 100টি দেশের কেন্দ্রীয় ব্যাংকে সোনা মজুদ আছে এই ব্যাংক। এক একটি ঘর বরাদ্দ এক একটি দেশের জন্য। অনেকের একটি ভুল ধারণা দেশের রিজার্ভ রাখা হয় সোনার ওজনের পরিমাপ দিয়ে। আসলে ব্যাপারটি এমন নয়। 70 দশকে বিশ্বজুড়ে রিজার্ভে সোনা রাখার প্রচলন বাতিল হয়ে গেছে। নিউ ইয়র্কের ফেডারাল রিজার্ভ ভল্টে সোনার মজুদ বেশিরভাগ জমা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা এর ঠিক পরে, কারণ অনেক দেশ তখন তাদের সোনার মজুদ নিরাপদ কোনো স্থানে সংরক্ষিত করতে চেয়েছিল। এইভাবেই ভল্টে সোনার মজুদ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং 1973 সালে যুক্তরাষ্ট্র বিদেশি সরকারগুলোর জন্য ডলারকে সোনায় রূপান্তরিত করা স্থগিত করে। স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী যে এখন হচ্ছে, ব্যাপারটি এমন নয়। যখনই মানুষ ডলারের উপর আস্থা হারায় তখনই স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে। কাছাকাছি সময় যতগুলো যুদ্ধ হয়েছে, যেমন ইরান, ইরাক, লিবিয়া, এমনকি চীন ও আমেরিকার যে অর্থনৈতিক যুদ্ধ হয়েছিল, তখনও আন্তর্জাতিক বাজারে সোনার রেট বেড়ে গিয়েছে। এখন চীন, রাশিয়া ছাড়া পুরো ইউরোপ স্বর্ণের দিকে ঝুঁকেছে এবং অনেক দেশ তেলের দাম পরিশোধ করছে স্বর্ণ দিয়ে। এখন ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে তেলের দাম বাড়লে স্বর্ণের দাম বাড়ে। বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণের ব্যবহার ইতিহাসের কয়েক হাজার বছরের। 1700 শতক থেকে 20 শতকের বেশিরভাগ সময় সরকারগুলো মজুদকৃত স্বর্ণের পরিমাণের ভিত্তিতেই কাগজের নোট বাজারে ছাড়ত। এই নোট সোনার আইনি মানদণ্ড বলে বিবেচিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যে স্বর্ণ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ফলে অর্থনৈতিক, রাজনৈতিক কারণে দেশগুলো স্বর্ণের ভাণ্ডার করে। তবে 20 শতকের মাঝামাঝি এসে বেশিরভাগ দেশ সোনা মজুদের ভিত্তিতে মুদ্রা তৈরি বন্ধ করে দেয় এবং 1999 সালে সর্বশেষ দেশ হিসেবে সুইজারল্যান্ড মুদ্রার মান হিসেবে স্বর্ণকে সম্পূর্ণরূপে বাদ দেয়। পৃথিবীতে যে ভূরাজনৈতিক পরিবর্তন ঘটেছে তাতে অন্যতম নিয়ামক শক্তি এখন চীন। বেইজিং আন্তর্জাতিক বাণিজ্যের বড় ভূমিকা রাখতে চায় নতুন ব্যবস্থা। চীন নিজে যেমন তার মুদ্রা ইয়েনকে আন্তর্জাতিকভাবে ব্যবহার চেষ্টা করছে, তেমনি ডলারের বিকল্প চাইছে আরও কিছু উদীয়মান শক্তির দেশ। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্রিক্সভুক্ত দেশগুলো। ডলারের আধিপত্য ভাঙ্গা, অর্থাৎ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে ডলার মুক্ত করার কথা এখন জোরে সোরে বলা হচ্ছে। তবে এটা কতটা সম্ভব সেটি এখনো বড় প্রশ্ন। ইতিহাস দেখাচ্ছে একটি বড় যুদ্ধ ছাড়া সাধারণত অর্থনৈতিক শক্তির পালাবদল ঘটে না, যদিও সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দ্বারা ঘটবে এমন সম্ভাবনা নাই। এখন আধুনিক যুগে দাঁড়িয়ে অনেক দেশ যেভাবে সোনার মজুদ বাড়াচ্ছে এবং জ্বালানি তেলের মূল্য পরিশোধে যেভাবে মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণর ব্যবহার হচ্ছে, পরবর্তী বিশ্ব ব্যবস্থায় স্বর্ণ হতে পারে তেল কেনা বেচার প্রধান মাধ্যম। যেমনটি ভেনেজুয়েলা সহ অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সোনার বিনিময়ে তেল কিনছে ইরান এবং রাশিয়ার কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।